হ্যাঁ, এটাই ক্যাম স্ক্যানার। এটা কে দিছে মেসেজ? শাকিলা। ঠিক আছে, হ্যাঁ ক্যাম স্ক্যানার ওইটাই। তো আজকে আমরা আলোচনা করব রূপসী বাংলা কাব্যের শিল্প মূল্য। তো তোমাদের এই অনার্সের স্টুডেন্টদের শিল্প মূল্য জিনিসটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? আমাদের শিল্প মূল্য অনার্সের প্রত্যেক ইয়ারে তোমাদেরকে প্রত্যেকটা নাটক বলো, উপন্যাস বলো, কবিতা বলো, প্রবন্ধ বলো, সবকিছুতে এই শিল্প মূল্য যাচাই করা শিখতে হবে। বলা যায় যে আমাদের অনার্সের স্টুডেন্টদের যে কোনো সাহিত্যিক উপাদানের শিল্প মূল্য বের করাটা জানতে হবে। তো আমরা রূপসী বাংলা কাব্যের শিল্প মূল্য আলোচনা করব। আমাদের শিল্প মূল্য আলোচনা করতে গেলে এখানে কয়েকটা জিনিস আমাদের আলোচনায় আসে। সেটা হচ্ছে যে যে জিনিসটা শিল্প মূল্য আলোচনা করব তার মূল ভাব, তারপর তার আঙ্গিক বিশ্লেষণ, তারপর হচ্ছে যে শব্দ শব্দ তারপর হচ্ছে যে তোমার এই ভাষা, আরেকটা হচ্ছে যে তোমার ছন্দ। ওকে। তো এখানে আমাদের এই কয়েকটা জিনিস বিচার করলেই আমাদের যে কোনো একটা সাহিত্যিক উপাদানের শিল্প মূল্য বের করে ফেলা সম্ভব হয়। এবং তোমরা যেহেতু অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছো, তোমাদের প্রত্যেক ইয়ারেই প্রত্যেকটা নাটক, উপন্যাস, গল্প, হ্যাঁ সবকিছুতে ভ্রমণ কাহিনী, তারপরে তোমার ওই বিদেশি সাহিত্যের অনুবাদ, হ্যাঁ বিভিন্ন বিভিন্ন কিছু ইয়েতে শিল্প মূল্যটা তোমরা শিখে নিবে, যে এটা গত বছর আসুক বা না আসুক। ওকে। কারণ শিল্প মূল্যটা তুমি যখন ভালো করে পড়ে ফেলবে, পুরো ওই সাহিত্যিক উপাদানটা সম্পর্কে, সেটা নাটক হোক, উপন্যাস হোক, অথবা কোনো এই এটা কি বলে প্রবন্ধ হোক, কবিতা হোক, হুম, মহাকাব্য হোক, এগুলো সবকিছুরই কি একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের আহ আসবে। তো এই ক্লিয়ার কনসেপ্ট জানার জন্য আমাদের প্রত্যেকটা আমরা যে যে জিনিসগুলো পড়বো প্রত্যেকটা জিনিসের এই শিল্প মূল্য জানা দরকার, একমাত্র ব্যাকরণিক বিষয়গুলো বাদে। ব্যাকরণিক আমরা যেমন এই যে বাংলা বানানের নিয়ম পড়েছি, তারপর হচ্ছে তোমার এই বিভিন্ন ধরনের ওই যে ইতিহাস পড়ছি, ওগুলোতে আমাদের শিল্প মূল্য দরকার নাই। কিন্তু তোমাকে এখন নাটক করতেছো, নাটক করতে গেলে শিল্প মূল্য জানা থাকা দরকার। তো আমরা কবি জীবনানন্দ দাশ সম্পর্কে জানি যে তিরিশের কবি। আমরা জীবনানন্দ দাশকে জানি কিসের কবি হিসেবে? তিরিশের কবি। ঠিক আছে। তিরিশের কবি বলার কারণ হচ্ছে যে ওই যে তিরিশের দশকে, 20 থেকে তোমার 1920 থেকে 1900 মানে ইয়ে সময় 29 পর্যন্ত সময়কালটাতে যে একটা, এই যে দেখো ফোনের জ্বালা, একটা সিনিয়র স্যার ফোন দিছে, একটু ইয়ে করো, হ্যাঁ আমি একটু ধরতেছি তোমাদের। তো আমরা জীবনানন্দ দাশকে জানি যে তিনি 30 দশকের বাঙালি কবিদের মধ্যে অন্যতম ছিলেন, এবং তার যে চিন্তা ভাবনা, তার যে বিষয় নির্বাচন, বা তার যে আহ, আঙ্গিক নির্মাণ, হ্যাঁ এই সব কিছু তাকে একটা আলাদা স্বতন্ত্র ধারা তৈরি করতে কি আম, সাহায্য করেছিল, বা তিনি একটা নিজস্ব একটা ধারা আহ, তৈরি করতে পেরেছিল। দেখবা যে যে কোনো মহাকবির বা যে কোনো বড় মাপের কবির একটা নিজস্ব স্টাইল থাকে, তাই না? নিজস্ব স্টাইলটা কিরকম আমি তোমাদের যদি সহজ বাংলায় বলি, যেমন শাহরুখ খান, শাহরুখ খানের একটা নিজস্ব স্টাইল আছে, সালমান খানের একটা নিজস্ব স্টাইল আছে, সঞ্জয় দত্তের একটা নিজস্ব স্টাইল আছে, বড় বড় স্টার গুলোর একটা নিজস্ব স্টাইল আছে, তাই না? হ্যাঁ। তো এই যে যে তাদের একটা নিজস্ব, কবিদেরও কি একটা নিজস্ব হুম, স্টাইল থাকে। বুঝি নাই। টাকা দেন। তোমাদেরকে বারবার বলেছি তোমরা কথা বলার সময়, ক্লাস নেওয়ার সময় নিজেদেরকে মিউট করে রাখবে। যদি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড থাকে বা তোমরা কোনো কাজ করে থাকো, তাহলে যেন এখানে সেটা না আসে। তো তুমি দোকানে বসে আছো নাকি ব্যবসা পাতি করতেছো, আবার ক্লাসও করতেছো,
হ্যাঁ, তুমি শত ব্যস্ততার মধ্যে ক্লাস করতেছো, আমরা বুঝতেছি, এটা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু তোমাকে মিউট করে রাখতে হবে নিজেকে, যেন আমার বাকিদের ডিস্টার্ব না হয়। যেমন অর্পা ক্লাস করে, অর্পার ওখানে কোনো সাউন্ড হয় না, পাইকরাও খ্যাং ক্লাস করে, সাউন্ড হয় না। আর এরকম অনেকেই আছে, ইতুন আছে, জয়ন্তী আছে, এরা মাইক্রোফোন অন রাখে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে যদি সাউন্ড থাকে আর আমি যদি কথা বলি ইয়ে করি, আমার বাকিদের তো ডিস্টার্ব হচ্ছে। এটা ম্যানারের একটা ব্যাপার, অনলাইন ক্লাসের একটা ম্যানার আছে। বারবার মিউট করতে গেলে ক্লাসের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। তো তিরিশের কবিদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই তিরিশের কবিদের বৈশিষ্ট্য ছিল যে তখন মাত্র প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। হ্যাঁ, তখন তাদের ভিতরে বিশ্বযুদ্ধের পরে, প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা তীব্র হতাশা তাদের মধ্যে বিরাজ করছিল, কারণ যুদ্ধের কারণে পুরো পৃথিবীর একটা মানচিত্র চেঞ্জ হয়ে গিয়েছিল। এই যে যে আমরা প্রথম বিশ্বযুদ্ধের পরেই কিন্তু কি হয়েছিল, যে প্যালেস্টাইন, যেটা বর্তমানে আমরা যে ফিলিস্তিনের কথা বলি, সেটা অটোমান সাম্রাজ্যের হাত থেকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য আহ উম, এই অক্ষশক্তির বিরুদ্ধে ছিল, অক্ষশক্তির ইয়েতে ছিল। তো সেখানে প্রথম বিশ্বযুদ্ধে যখন পরাজিত হলো জার্মান, এরা যখন পরাজিত হলো, ফলে এই অটোমান সাম্রাজ্যর যত বিশাল রাজত্ব ছিল সেই রাজত্বটাকে ভাগ ভাগ করে নিয়ে নেওয়া হলো। তোমরা খেয়াল করবা যে রাশিয়ার যে মানচিত্র, সরি রাশিয়া বলি, আফ্রিকার যে মানচিত্র আছে, সে আফ্রিকার মানচিত্রে দেশগুলো ভাগ হয়েছে এভাবে সোজা সোজা, এই যেভাবে সোজা সোজা ভাগ করা হয়েছে। দেখবে এরকম এক একটা দেশ এভাবে সোজা সোজা ভাগ করা হয়েছে। আমেরিকাকে দেখবে এভাবে এভাবে ভাগ করা। কারণ কি, এগুলো হচ্ছে যে তখন ঔপনিবেশিক শাসনের ইয়েতে অটোমান সাম্রাজ্য আফ্রিকার আন্ডারে ছিল। তো যখন প্রথম বিশ্বযুদ্ধের পরে তাদের পরাজিত হতে হলো, তখন এই অটোমান সাম্রাজ্যকে এই আমেরিকা, ইংল্যান্ড, তারপরে রাশিয়া, এরা নিজেদের ভিতরে ভাগ করে নেয়। তো বর্তমান যে ফিলিস্তিনটা তখন পরে ইংল্যান্ডের আন্ডারে, ওই যে যে ইংল্যান্ডের আন্ডারে আসছিল, ওখান থেকে এখনো কি সেটা চলে আসতেছে। তো যাই হোক, এই যে যে প্রথম বিশ্বযুদ্ধের কারণে আমাদের যে একটা যুদ্ধ লাগলেই আমাদের বাণিজ্যিক মন্দা তৈরি হয়। আমরা দেখি না যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আমাদের এখন একটা বাণিজ্যিক চাপের ভিতরে আমরা আছি। তো এরকম মানুষের অবক্ষয় হচ্ছিল, আমাদের চিন্তা ভাবনার অবক্ষয় হচ্ছিল, নীতি নৈতিকতার অবক্ষয় হচ্ছিল। তো সবকিছু কবির জীবনে একটা মারাত্মক প্রভাব ফেলে, বা বিশেষ করে এই তিরিশের কবিদের জীবনে কি করেছিল, মারাত্মক প্রভাব বিস্তার করেছিল। তাদের মনে এগুলো গভীরভাবে একটা রেখাপাত করেছিল। তো সেই হিসেবে জীবনানন্দ দাশ একজন আধুনিক এবং কবি হিসেবে এবং আধুনিক ইয়া নগর জীবনের একজন বাসিন্দা হিসেবে তিনি এই আহ, তার সেই ক্লান্ত, তার যে আমাদের বিবর্ণ বিষণ্ণ একটা যে আহ, বিষয় চলে এসেছিল আমাদের নাগরিক জীবনে, সেই জিনিসটা থেকে মুক্তি পেতে তিনি কবিতার আশ্রয় নেন। এবং এই কবিতাতেই আমরা সেই বিষয়গুলোকে বারবার তুলে আহ, ধরতে দেখি। তো আম, জীবনানন্দ দাশ কিন্তু একটা কথা বলতেন যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। হ্যাঁ, কারণটা কি? কারণ কবিরা হচ্ছে যে গড গিফটেড একটা জিনিস। হ্যাঁ, আমরা দেখবো সবাই গান গাইতে পারে না। হ্যাঁ, সবাই গান গাইতে পারে না, কেউ কেউ গান গাইতে পারে। অনেকের গলায় সুর, অনেক চেষ্টা করে অনেক কিছু শিখে, তারপরে গলার সুরটা আসে না। কিন্তু অনেকে আবার বাইবন এমনিতেই দেখা যাচ্ছে গান গেয়ে সুর তুলে ফেলতে পারে। আবার অনেকে আছে যে ক্রিকেট খেলা তেমন ইয়ে করে না, দেখতে খুব ভালো খেলে। মানে সবকিছু সবাইকে দিয়ে হয় না, ঠিক তেমনি কবিতাও সবাইকে দিয়ে হয় না। এজন্য বলেছেন যে সবাই কবি নয়, কেউ কেউ কবি। তো আমরা রূপসী বাংলা কাব্যের যে বিষয় বা মূল ভাব যদি দেখি, আমরা এখানে প্রথমে যে মূল ভাব আমি এক কথায় বলি, তিনি একটা অখণ্ড বাংলাদেশ, ওকে, অখণ্ড বাংলা কল্পনা করেছিলেন। বা আমরা এখন বর্তমান যে বাংলাদেশ আছে, সেই বাংলাদেশের একটা কি চিত্র তিনি সবসময়, বা একটা স্বপ্ন তিনি সবসময় দেখতেন। তো রূপসী বাংলা কবিতাটা মূলত কবির এই শাশ্বত বাংলার রূপ বা তার স্বপ্ন রূপ।
স্বপ্নরূপ কি ছিল? এই স্বাধীন বাংলা। আমরা তার কবিতায় যত বর্ণনা পাবো, এগুলো কিন্তু ভারতের বাংলার বর্ণনা পাবো না, আমরা পাবো এই বাংলাদেশের বাংলার বর্ণনা। আমরা জানি যে কবি বরিশালের, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বরিশাল। তা বরিশাল তার জন্মস্থান ছিল, এবং এই বরিশালের যে রূপ আছে, সেই রূপটাই আমরা বারবার এই কবিতাতে উম, আহ, কবিকে তুলে ধরতে দেখি। তো আমরা এখানে থেকে তাই বলতে পারি যে রূপসী বাংলার কবি মূলত কবি একটা কি, এটা বাংলার যে শাশ্বত রূপ, বাংলাদেশের যে স্বপ্নরূপ কবির মনে লালন করছিল, কবি সেই জিনিসটাকে রূপসী বাংলাতে তুলে ধরেছেন। হ্যাঁ। তো এরকম আমরা আম, এই বিভিন্ন এই মাধ্যমে তার যে আহ, বাংলার প্রতি যে তার যে টান ছিল, হ্যাঁ, সেটা সে বলতেছে, তোমার যেখানে স্বাদ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে। কবিতাটা পড়ছিলাম, মনে আছে? তো এই যে যে এখানে তিনি এভাবে বাংলাকে লালন করেছেন। তারপর দেখো তার আরেকটা জিনিস, বাংলাকে লালন করেছেন কবি। কাব্যগ্রন্থটা উৎসর্গ করছে কাকে? উৎসর্গ করছে আবহমান বাংলা ও বাঙালিকে। এই আবহমান বাংলা এবং বাঙালিকে তিনি তার কাব্য, রূপসী বাংলা কাব্যটা কি করছে? উৎসর্গ করেছে। রূপসী বাংলা জীবনানন্দ দাশের বলা হয় যে সবচেয়ে জনপ্রিয় আহ কি কবিতা, কবিতার বই। তার বিখ্যাত একটা কবিতার আছে বনলতা সেন, কিন্তু সেটা চাইতেও তাকে মানুষ বেশিরভাগই চিনে রূপসী বাংলার কারণে। যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা লিখেছিল, তাই না? তাই তাকে সবাই বিদ্রোহী কবি বলতো। কিন্তু এরপরে তিনি আরো অনেক অনেক কবিতা লিখেছেন, আগেও অনেক কবিতা লিখেছেন, কিন্তু মানুষের কাছে তার সবচেয়ে বেশি যে জনপ্রিয়তাটা পেয়েছিল যে কবিতাটা, সেটা ছিল বিদ্রোহী কবিতা। ঠিক তেমনি এখানেও জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়। ওকে। তো কেন বলা হয়েছে, এই কবিতাটা আমরা যখন বিস্তারিত বিশ্লেষণ করব, তার শিল্পরূপ বিশ্লেষণ করব, তাই স্পষ্ট রূপে দেখতে পাবো। তো এখানে আমরা দেখি যে কবি উৎসর্গ করেছেন কাকে? আবহমান বাংলা ও বাঙালিকে। দেখো বাংলা, বাংলাদেশের প্রতি তার কত আহ ভালোবাসা, কত আহ যে ইয়া, সেটা উম, যেখানে মানে তিনি বারবার তার জীবনের সাথে মিলেমিশে করেছেন, এবং তিনি উৎসর্গ করে গেছেন ঠিক তেমনি আবহমান বাংলা এবং বাঙালিকে। আমরা তার এই যে যে আহ জীবনানন্দ দাশের যে কবিতাগুলো, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাই যে বাংলার যে নিসর্গের যে বর্ণনা তিনি দিয়েছেন, এগুলো একটা আমাদের মধ্যে আলাদা একটা মোহ জন্ম তৈরি, মোহ মোহের তৈরি করে, আমাদের ভিতরে একটা আলাদা ভালো লাগার ছোঁয়া দিয়ে যায়, একটা পরিপূর্ণতা অনুভব করা যায়। তো যেমন তিনি এভাবে তার ইয়াটা বুঝাতে চাইছেন যে দেখো যে খেয়া নৌকা গুলো এসে লেগেছে চরের খুব কাছে, বা ধান কাটা হয়ে গেলে মাঠে মাঠে কতবার কুড়ালাম খড়। হ্যাঁ, এরকম করে অনেক কবিতাতে তিনি এই কথা বলেছেন। আবার প্রকৃতিকে বিচিত্র ভাবে তিনি ব্যবহার করেছেন। আমরা জানি যে অনেকে প্রকৃতিকে নানাভাবে ব্যবহার করে, কিন্তু প্রকৃতি জাস্ট যা হচ্ছে প্রকৃতি, সেটাকেই তিনি আহ সেভাবে বর্ণনা করে অনেক কবি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতায় কি লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন যে আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল মনের পর, এই যে যে প্রভাতে রবিকর কিভাবে তার মনের উপর পৌঁছালো, এভাবে তিনি কথা বলেছেন। মানে জাস্ট প্রকৃতিটা যেভাবে আছে সেভাবে বর্ণনা করেছেন, কিন্তু জীবনানন্দ দাশ প্রকৃতিকে অন্যভাবে ব্যবহার করেছেন। তিনি আম, তিনি এমন ভাবে বর্ণনা করেছেন যেন মনে হচ্ছে যে এই প্রকৃতি একটা চরিত্র, প্রকৃতির এই প্রত্যেকটা জিনিস এক একটা চরিত্র, আম গাছ একটা চরিত্র, কাঁঠাল গাছ একটা চরিত্র, এভাবে চরিত্রগুলো তিনি আমাদের সামনে যেন তুলে ধরতেছেন। এভাবেই তিনি এগুলোকে ব্যবহার করেছেন। আমরা জানি যে রবীন্দ্রনাথ যেখানে দেশকে দেখেছেন মা রূপে, হ্যাঁ, যেমন আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি কি অপরূপ রূপে বাহির হলে জননী। এই যে যে তিনি জননী রূপে দেখেছে রবীন্দ্রনাথ, কিন্তু আমাদের জীবনানন্দ দাশ দেখেছে প্রেয়সী রূপে। হ্যাঁ, এটা তার কবিতাতে আমরা দেখি যে দেখো এখানে বলছে, তোমার যেখানে স্বাদ চলে যাও, আমি বাংলার পারে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে, ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে। তো এই যে যে বর্ণনাগুলো তিনি দিয়েছেন, এটাকে
তিনি মনে হচ্ছে যে এগুলো আমাদের এক একটা চরিত্র, একটা শালিক আমাদের একটা চরিত্র, একটা আম গাছ আমাদের একটা চরিত্র। তো এর পরের যে পয়েন্ট আছে আমরা সেই পয়েন্টটাতে যদি গিয়ে দেখি, দেখি যে কবির শিল্পী চর্চারে আঁকা বাংলা যেন জীবন্ত ও মনোহরী হয়ে আমাদের সামনে উঠে আসছে। এই যে আমি বলেছিলাম যে এই চরিত্রগুলো প্রত্যেক বাংলার যে প্রাকৃতিক প্রকৃতির বর্ণনা আমরা দেখেছি, প্রত্যেকটা যেন জীবন্ত ও মনোহরী হয়ে, মনোহরী মানে কি মন আকর্ষণ করে, এরকম এরকম হয়ে আমাদের সামনে এসেছে। তো আহ, আম, দেখো যে উম, এখানে কেন এগুলো এত জীবন্ত হয়ে উঠছে, এটার মূল কারণ হচ্ছে যে কবির বাংলার প্রতি তার গভীর ভালোবাসা। তিনি বাংলাকে দু চোখ ভরে তার রূপ দেখার চেষ্টা করেছেন। আবার এরকম অনেকগুলো কবিতাতে আমরা সেগুলো দেখি, আবার আসিব ফিরে, সেই ধান সেই মাঠ, এখানে আকাশ নীল। হুম। এই সবগুলো কবিতাতে এই এই ডাঙা ছেড়ে, তারপর হচ্ছে যে একদিন জলছিরি নদীটির, একদিন কুয়াশায়, এই সবগুলো কবিতাতে আমরা এই কবির যে তার এক শিল্পিত রূপ, তিনি দেখো শিল্পিত আঁচড়ে একজন পেইন্টার যখন পেইন্ট করে, সে পেইন্টের এরকম এরকম করে বিভিন্ন ধরনের টান দেয়, সেই আঁচড় বলতে সেই টান বোঝাচ্ছে, সেই টানের মাধ্যমেই বা সেই বর্ণনার মাধ্যমেই আমাদের বাংলাকে জীবন্ত এবং মনোহরী করে উপস্থাপন করছেন। এরকম আরো অনেক অনেক কবিতা আছে, তোমরা এতগুলো কবিতা দেওয়ার দরকার নেই, তোমরা এক একটা পয়েন্টে এক একটা কবিতা বা দুইটা কবিতা নিয়ে লিখতে পারো। বা উম, যেমন মনে করো এভাবে লিখতে পারো যে কদমের ডালে আমি শুনেছি যে লক্ষ্মী পেঁচা গেয়ে গেছে গান, নিশীথে জ্যোৎস্নার রাতে টুপ 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 সারা রাত ঝরে শুনেছি শিশির গুলো। তো এই যে যে বর্ণনা আমরা এখানে সেটা দেখতে পাই। তো লোকগাথাকে আমরা এখানে লোকগাথা আমরা দেখেছি মনসার যে চরিত্র, বা চাঁদ সওদাগর, ওকে, তারপর হচ্ছে যে বেহুলা, লক্ষিন্দর, বা চাঁদ সওদাগরের যে মধুকরী ডিঙা, এই যে যে বিষয়গুলো আমরা এখানে লোকগাথা বা আমাদের এই এই জিনিসটাকে সে আলাদা একটা বৈশিষ্ট্য দিয়েছেন। তো মানে এগুলো মানে কিভাবে বৈশিষ্ট্যটা দিয়েছেন, এই বর্তমানের প্রেক্ষাপটে বর্তমান সময়ে এগুলো হলে কেমন হতো, সেই বর্তমানের প্রেক্ষাপটে সেই জিনিসগুলোর আহ উম, উপমা দিয়ে তিনি একটা আলাদা চমক সৃষ্টি করেছেন। তো আমরা এখানে এই যে উম, আহ, সনকা, তারপর হচ্ছে যে বেহুলার, উম, এইসবের যে প্রভৃতি যে ইয়াগুলা চরিত্রগুলা পাই। হ্যাঁ। তো এই চরিত্রগুলোর মাধ্যমে আমাদের যে লোকজীবনে একটা বিষয় আছে, এই লোকজীবনটাকে তিনি আমাদের বাংলায় তুলেছেন। এই লোকজীবন ছাড়া বাংলা অচল, এই লোক সাহিত্য ছাড়া বাংলা অচল, এই লোক সংস্কৃতি ছাড়া বাংলা অচল, এই লোক কালচার ছাড়া আমাদের বাংলা অচল। আমরা যা বুঝি, আমরা আমাদের যে মূল যে সংস্কৃতি, আমাদের যে মূল যে শেকড়, সেইটাই হচ্ছে আমাদের এই লোক সংস্কৃতি। তো লোক সংস্কৃতির অন্যতম একটা অংশ হচ্ছে লোকগাথা। এই লোকগাথাকে তিনি বাংলাতে ব্যবহার, সরি, তার কবিতায় ব্যবহার করেছেন। তো এখানে আবার দেখো পুরাণ এবং ইতিহাসের ব্যাপার গুলো তিনি ব্যবহার করেছেন। ইতিহাসের কথা কিভাবে এসেছে, যেমন মিশরীয় কথা আসছে, এশিরীয় কথা আসছে। তারপর হচ্ছে যে তোমার এই বিভিন্ন ধরনের আমাদের যে ইয়া আহ, ঐতিহাসিকদের ইয়াগুলো, সে যে জিনিসগুলো আমরা কি এখানে দেখেছি। আবার দেখো যে প্রকৃতি তার ইয়েতে নিছক প্রকৃতি, সরি এটা নয়া হয়ে গেছে, না হবে এটা, হ্যাঁ, না হয়ে একটা আলাদা ব্যাপ্তি পেয়েছে। কিভাবে ব্যাপ্তি পেয়েছে, যে আহ ওই যে বললাম প্রকৃতিটা আমাদের এক একটা যেন জীবন্ত চরিত্র হয়ে আমাদের সামনে এসে উপস্থাপিত হয়েছে। আর তার আরেকটা বিষয় বা মূল ভাব কবিতাগুলো আমরা যেটা দেখি যে মৃত্যু চেতনা, ওকে, তিনি প্রত্যেকটা প্রত্যেকটা না, সরি, বিভিন্ন কবিতাতেই তার মৃত্যু চিন্তাকে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ যেমন মৃত্যু চিন্তাকে একটা মৃত্যু মানে জীবনের নতুন শুরু হিসেবে কল্পনা করেছেন, ঠিক তেমনি এখানে কবিও এই মৃত্যু চিন্তাটাকে জীবনের একটা অন্যতম অনুষঙ্গ, মানে মৃত্যু আমাদের জীবনে অবধারিত, তাই এটা আমাদের একটা জীবনের অনুষঙ্গ বা আমাদের একটা উপাদান, এরকম করে তিনি দেখেছেন। এবং এই মৃত্যু মানেই প্রকৃতির একটা শান্ত রূপ, মৃত্যু মানেই প্রকৃতির একটা শান্ত রূপ,
এই বিষাক্ত যে পৃথিবী আছে সেই বিষাক্ত পৃথিবী থেকে মুক্ত হওয়ার একটা উপায় এভাবে তিনি যেন কি এই কবিতাতে এইভাবে তার মৃত্যু চিন্তাকে তুলে ধরেছেন। আঙ্গিক বৈশিষ্ট্য নিয়ে আমরা যদি এখন আলোচনা করি, আঙ্গিক বৈশিষ্ট্য আমরা বলতে কি বুঝি? আমরা আঙ্গিক বৈশিষ্ট্য বললে দেখো আমাদের শারীরিক বৈশিষ্ট্য, ওকে, যেমন আমাদের ছেলেদের শারীরিক বৈশিষ্ট্য আর মেয়েদের শারীরিক বৈশিষ্ট্য কেমন? আমাদের ছেলেদের শারীরিক বৈশিষ্ট্য হচ্ছে যে ছেলেরা সাধারণত এরকম হয়, তাই না? এই যে এরকম দুইটা এরকম করে থাকে, এই হচ্ছে আমাদের ছেলে। কিন্তু মেয়েদের যদি শারীরিক বৈশিষ্ট্য দেখি, তাহলে দেখি যে এভাবে করে এভাবে করে এভাবে আসতেছে, তাই না? আমাদের শারীরিক বৈশিষ্ট্যের ভিতরে কিছু কি থাকে, পার্থক্য থাকে। ঠিক তেমনি এই তার যে কবিতাগুলো আছে সেখানে কি কি আঙ্গিকগত বৈশিষ্ট্যগুলো আছে সেটা যদি আমরা শিল্পরূপের অন্যতম একটা বিষয়। আমরা প্রথমে দেখি যে রবীন্দ্রনাথ তার কবিতাগুলোকে বলেছে চিত্ররূপময়। কেন চিত্ররূপময় বলছে? কারণ দেখো, যখনই আমরা এই কবিতাগুলো পড়ি বা দেখি, বা আমরা সরি কবিতাগুলো যখন পড়ি, যখন আমার মাঝে মনে হচ্ছে দেখি একটা, আমরা যেমন মোবাইলে গ্যালারিতে একটার পর একটা ছবি আমরা ইয়ে করি, ঠিক তেমনি এভাবে যেন একটার পর একটা ছবি আমার জীবনে, আমার চোখের সামনে ভেসে উঠতেছে, আমার মস্তিষ্কে কল্পনাতে কল্পিত হয়ে উঠতেছে। এই জন্য রবীন্দ্রনাথ তাকে বলেছেন চিত্ররূপময় কবি। আবার দেখো বুদ্ধদেব বসু, তার কথাতে তিনি বলেছেন যে এগুলো বর্ণবহুল এবং তার বর্ণনা চিত্রবহুল। তা আমাদের দুজনেরই ইয়াতে এই যে চিত্র কথাটা এসেছে, কিন্তু রবীন্দ্রনাথও বলেছে চিত্র কথা, বুদ্ধদেব বসুও কি বলেছেন, চিত্রের কথা বলেছেন। তো এই এই কাব্যের প্রতিটি ইয়াতে মানে লাইনে প্রতিটি শব্দে যেন আমাদের চিত্র ধর্মিতার ব্যাপারটা স্পষ্ট রূপে ফুটে উঠেছে। মানে এই চিত্রধর্মিতা আমরা কাব্যের প্রত্যেকটা শরীরে কি পাই, ভেসে উঠতে দেখি। আবার দেখো এখানে তিনি কি করেছেন কি, সনেট ধর্মী। সনেট ধর্মী মানে আমরা জানি যে প্রত্যেক সনেট কাকে বলে, প্রথমে 8 লাইন, পরে 6 লাইন, এই অষ্টক এবং ষষ্ঠকের মাধ্যমে তিনি কি করেছেন, কবিতাগুলো লেখার চেষ্টা করেছেন। সনেট ধর্মী আমাদের এমনিতে সনেটে কি হয়, সনেটে প্রত্যেকটা লাইনে 8 যোগ 6 8 যোগ 6 এভাবে মাত্রা বিন্যাস থাকে। কিন্তু এখানে সনেট ধর্মী, তার কবিতাগুলো সনেট ধর্মী হলেও এখানে তিনি মাত্রা ব্যবহারে স্বাধীনতা রেখেছেন। মাত্রা ব্যবহারে কিভাবে স্বাধীনতা রেখেছেন? তিনি কোন কোন কবিতা 8 যোগ 8 যোগ 8 যোগ 6 সমান সমান কত হয়? 8 × 8 = 24, 24, সরি 8 একটা কম হবে, 8 × 2 = 16, 6 × 22, এভাবে হয়েছে, তাই না? আবার কখনো কখনো 8 8 4 6 কত হয়? 8 × 2 = 16, 20, 26। আমাদের হওয়ার কথা ছিল 8 যোগ 6, 8 যোগ 6 সমান সমান 14, কিন্তু হয়ে গেছে এখানে কখনো তিনি 22 দিয়েছেন, কখনো তিনি 26 মাত্রা দিয়েছেন। আমাদের এখানে উপমা উৎপ্রেক্ষা গুলো যদি আলোচনা করি, উপমা কি, আমরা যে কাউকে ওই যে কখনো তুলনা করার জন্য যে বলি না বাঘের মতো শক্তি, সিংহের মতো পুরুষ, সিংহ, এরকম করে উপমা দিয়ে ব্যবহার করি, তাদের মতো সুন্দর, এই সবগুলা যে উপমা তিনি দিয়েছেন সবগুলো আমাদের দেশীয়, এই সবগুলো আমাদের দেশে আমরা খুঁজে পাই। এবং তার কবিতাগুলো সুনিপুণ শব্দ প্রয়োগ, এই সুনিপুণ শব্দ প্রয়োগ বলতে বোঝাচ্ছে যে যে শব্দটা কবি যেখানে ব্যবহার করেছেন সেখানে যেন মনে হচ্ছে এটা এখানে কি পারফেক্ট, এটা আর কোথাও কি এর চাইতে ভালো ব্যবহার হতে পারে না। আমাদের কবি এখানে আঙ্গিকগত ইয়া ছাড়াও আমরা আরো কিছু জিনিস দেখি যে আধুনিকতা ছোঁয়া কবিতা তিনি এনেছেন। নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কবিতা গড়ে তুলেছেন, যুগ পরম্পরা কবিতাগুলো সিঁড়ি বেয়ে পৌঁছে গেছে স্থির একটা সিদ্ধান্তে। কবিতাগুলোকে আমাদের করেছে কি প্রাণবন্ত। এবং বিশ্ব সাহিত্যে এরকম অনেক কবি, এক একজন সুন্দরের আরেকজন সুন্দর কবি যিনি বলেছেন সত্যি সুন্দর, সুন্দরের সত্য, এটা কি বলছে জানো? এটা বলছে রবীন্দ্রনাথ। তো সুন্দরের কবি জন কিটস, হ্যাঁ, একটা কথা আছে যে জীবনানন্দের কবিতা শব্দ উপমা চিত্র ব্যাপারে জন কিটসের কথাটা আমাদের মনে করিয়ে দেয়। আবার দেখো কবিতায় তিনি ইতিহাস সচেতন, এই যে ইতিহাসের কথা উঠে আনছে, বিভিন্ন মিথ, হ্যাঁ, বিভিন্ন উপাদান তুলে ধরেছেন, এগুলো ব্যবহার করাতে কি হয়েছে, এগুলো ব্যবহার করে কবিতা একটা আলাদা গতিশীলতা পেয়েছে। যেমন অ্যাসিরীয় ব্যাবিলন সভ্যতা, এই যে কবিতাতে চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ, মৃদু মৃদু কলরব, খেয়া নৌকা গুলো এসে লেগেছে চোখের খুব কাছে, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, অ্যাসিরীয় ধুলো আর ব্যাবিলন ছাই হয়ে গেছে। এভাবে কবিতা আমরা কি, আম, এই যে আমরা বনলতা সেন কবিতায় পাই, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি সিংহল সমুদ্র হইতে,
এই যে যে কবিতার লাইনগুলো, এখানে তিনি বিভিন্ন ধরনের ইতিহাসকে তিনি তুলে এনেছেন। এই একটা বিশাল একটা কাজ তিনি কিন্তু করেছেন, যেটা অন্যান্য অনেক কবির ভিতরে আমরা দেখিনি। তো ছোট্ট এই ছোট্ট কবিতা, চার লাইনে কিন্তু হতাশা, অস্থায়িত্ব, এই সব কিছু খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে। তো কবি জীবনানন্দ দাশ পেয়েছেন আমাদের কি মাত্র, এটাই হচ্ছে যে তার কবির সার্থকতা। তো এইগুলো আলোচনা পরিশেষে আমরা বলতে পারি যে যে কবির যে তার জীবনের যে একটা বেদনা ছিল, তার যে গ্রাম বাংলার প্রকৃতির প্রতি তার যে একটা ভালোবাসা, হ্যাঁ, এ, এবং সেই জিনিসগুলো সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে রূপসী বাংলা কবিতাতে। তিনি বাংলার প্রকৃতির যে নানা শিল্পিত রূপ আমাদের সামনে তুলে ধরেছেন, বাংলার নদী, বাংলার গাছ, বাংলার ঘাস, বাংলার পাখি, পোকামাকড়, হ্যাঁ, সবকিছুই তার রূপসী বাংলা কবিতাতে কিন্তু কি আমরা পাই। এবং তার আরেকটা সবচেয়ে বড় জিনিস যেটা পাই, যে বাংলার প্রতি তার অসম্ভব মমতা। এই যে মমতাটা, এই বিচ্ছিন্ন বা সরি একটা মানে আমাদের সুন্দর একটা কি আহ, উম, তার প্রেয়সীর রূপ এই রূপসী বাংলা কবিতাতে আমরা সবসময় খুঁজে পাই। তো ঠিক আছে, আজকে এতটুকুই। তোমরা এই বিষয়টা শিল্পরূপটা নিয়ে একটা নোটস তোমরা গাইড বই ঘেটে বিভিন্ন ইয়ে করে আমার ইয়ার আলোকে একটা নোটস তৈরি করে কালকে এটা বাড়ির কাছে হিসেবে ইয়ে করে রাখবো। কালকে রাত 9টায় দেখা হবে। ভালো থাকবে সবাই।